আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা কেমিস্ট্রির ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন বলা যেতে পারে একটা লাইফ সেভিং চ্যাপ্টার আবার একটা বেহুদা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা যতটুকু কনসেপচুয়াল আলোচনা আছে সেই আলোচনাগুলো করব। এক কথায় এই অধ্যায় যদি তোমার এর আগে কোনোদিন পড়া নাও হয়ে থাকে ফার্স্ট বারের মতো আমার সাথে পড়ো এবং ক্লাস শেষ পর্যন্ত করো। ইনশাআল্লাহ তোমার এই অধ্যায়ের উপর 100% প্রিপারেশন নিশ্চিত হবে। তো আমরা অধ্যায়টা শুরু করতে পারি। বাট তার আগে আমরা আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে একটু তোমাদের জানাই রাখি। আমাদের লাস্ট হোপ 1.0 এটা কিন্তু একটা ফ্রি প্রোগ্রাম এবং এখানে আমরা তোমাদের সকল সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ তো আছেই, পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি সব সাবজেক্টেরই একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন দেওয়ার জন্য আমরা তোমাদেরকে ইউটিউবে, ফেসবুকে, ওয়েবসাইটে ৩ ভাবেই ক্লাসগুলো পাওয়ার সুযোগ দিচ্ছি। তো তোমরা অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশনকে গুছিয়ে নেওয়ার জন্য লাস্ট অফ 1.0 এর ক্লাসগুলো করবে। শুধু কিন্তু ক্লাস না, ক্লাসের পাশাপাশি এক্সাম থাকছে, ম্যাটেরিয়ালস থাকছে। তুমি যখন এইচএসসি পরীক্ষা কাছাকাছি চলে আসবে, পরীক্ষার মাঝখানে ৫ দিন বন্ধ, ৭ দিন বন্ধ, ওই টাইমে তুমি আসলে কি পড়ে যাবা? এছাড়াও দেখা যায় আমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে, অনুধাবনমূলক প্রশ্ন থাকে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা খুব একটা গুছানো হিসেবে পাই না কোথাও। তো সবগুলো তোমাদেরকে আমরা সাজানো গুছানো ভাবেই প্রিপেয়ার করে দিব এইচএসসি পরীক্ষার জন্য। বাট তার জন্য তোমাদেরকে ওয়েবসাইটে এনরোল করা লাগবে, মানে ফ্রিতে এনরোল করা লাগবে আরকি। ওয়েবসাইটে ঢুকে ক্লাসগুলো এভেইল করা লাগবে। তো তোমরা www.tuhashop.com এ লিখে আমাদের লাস্ট অফ 1.0 এর ক্লাসগুলো করে নিবে। এই অধ্যায় সম্পর্কে আলোচনায় ছিলাম। তো অধ্যায়ে দেখো কি কি পার্ট আছে। প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক। ওকে। ভিনেগার ও ভিনেগারের ক্রিয়া কৌশল, এটা অধ্যায় একদম লাস্ট টপিক। বাট তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে ভাই অধ্যায় 5 এর নাম কি, ও ঠিক মতো যদি কর্মমুখী রসায়ন নাও বলতে পারে, ও বলতে পারবে যে ভিনেগারের অধ্যায়, কারণ এই অধ্যায়টাকে সবাই ভিনেগারের অধ্যায় হিসেবে চিনে। দেখো বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে 33টা সৃজনশীল প্রশ্ন আসছে। ক্যান ইউ ইমেজিন? 33টা প্রশ্ন আসা মানে, আমি হিসাব করে দেখছি লাস্ট 5 বছরে অর্থাৎ 21 থেকে 25 এই টাইমে 27টা সৃজনশীল আসছে কর্মমুখী রসায়ন থেকে। তার 27টা সৃজনশীলের গ এবং ঘতেই ছিল ভিনেগারের ক্রিয়া কৌশল। ঠিক আছে? সো দ্যাটস হিউজ। তাহলে ভিনেগার আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। পাশাপাশি আমাদের আরো কিছু টপিক আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে খাদ্য কৌটাজাতকরণ। তো খাদ্য কৌটাজাতকরণ এটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক। এছাড়া বাকি টপিকগুলো আমরা এমসিকিউর জন্য পড়ে থাকি। আর ওভারঅল সবকিছু আমরা একটু গুছিয়ে নিব যাতে আমরা সিকিউ এমসিকিউ দুই ধরনের প্রিপারেশনই হয়। অধ্যায়ের উপর আমরা আলাদা করে সিকিউ একটা ক্লাস রাখবো, যেন তুমি অধ্যায়ে যেসব প্রশ্ন আসে সেসব প্রশ্নের আনসার কিভাবে লিখবা সেটাও তুমি গুছিয়ে নিতে পারো। তো আমরা কথা না বলে আগাতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের আছে খাদ্য নিরাপত্তার ভিত্তি। অধ্যায়টা স্টার্টই হয়েছে কাইন্ড অফ খাদ্য নিরাপত্তা এই কথাটার মাধ্যমে, এই ওয়ার্ডটার মাধ্যমে। তো খাদ্য নিরাপত্তা বলতে আমরা আসলে কি বোঝাই? খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বেশ কিছু নীতিমালা, তাই তো? বইয়ের মধ্যে কিন্তু এরকম একটা প্রশ্ন আছে অনুশীলনীতে, যে খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? বিজ্ঞানসম্মত কিছু রীতিনীতি, বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা, বিজ্ঞানসম্মত কিছু বিধিবিধান, এরকম ভাবে বেশ কিছু অপশন আছে। সো অপশনগুলো কাইন্ড অফ বাংলার মতো, যে এই উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? সহমর্মিতা, তারপর হচ্ছে করুণা, দয়া, স্নেহ, এরকম সবগুলা কাইন্ড অফ একই রকম মিনিং বোঝায়। সো খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা, বিজ্ঞানসম্মত কিছু নীতিমালা। ওকে। এটার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে ৩টা। এই ভিত্তিগুলা মনে রাখা যায় প্র, স, ব দিয়ে। প্র থেকে প্রাপ্তি, পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। স থেকে খাদ্য গ্রহণের সামর্থ্য। আর বাকি থাকলো ব। এই ব ফর খাদ্যের সঠিক ব্যবহার। মানে খাদ্য নিরাপত্তা বলতে আমরা আসলে কি বোঝাই? একটা মানুষ যেন সঠিকভাবে খাবারটা খাইতে পারে। তো সেই খাবার খাওয়ার জন্য আগে তো উৎপাদিত হইতে হবে, খাদ্য প্রাপ্তি থাকতে হবে, এবং সেই খাদ্যটা কেনার মতো টাকাও তোমার থাকতে হবে। তো সামর্থ্য লাগবে, এবং আলটিমেটলি খাবারটা কিনে এসে তোমার বাসায় এনে সেটাকে ঠিক মতো রান্না করে খাইতে হবে। তো এই হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার ভিত্তি, যার মাধ্যমে আমরা আমাদের দেশের নাগরিকদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। ওকে। সো এটা ছিল আমাদের ভিত্তির কথা। ভিত্তি, ভিত্তির লাস্টে আছে তো। তো থেকে মনে রাখবা ৩। এরপরে নেক্সটে দেখো, এই জিনিসটা আছে গুহ স্যারের বইয়ে। সরি, গুহ না, কবির স্যারের বইয়ে আছে।
আচ্ছা, তো এখানে কি বলা আছে, 5টা দিক নির্দেশনা দেওয়া আছে। তো দিক নির্দেশনা কয়টা? আনসার হচ্ছে 5টা। দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক রাখা, যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ, নিরাপদ পানি। তো এই হচ্ছে আমাদের 5টা। এই 5টা তোমার বড় জোর খতে আসতে পারে অথবা বহুপদী টাইপের প্রশ্নতে আসতে পারে, এর বেশিতে কিছু আসার সুযোগ নেই। তো এটা একটু মনে রাখো যে কে দিছে এই দিক নির্দেশনা 5টা। তাহলে হু এর অনুসারে খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? যদি হু এর কথা লিখেই দেয় তখন ভিত্তি থাকুক আর যাই থাকুক WHO লিখছে মানে এটার আনসার হবে 5। আর ওইটা কিন্তু WHO এর কথা না, জাস্ট নর্মাল কথাবার্তা। তো এটা আশা করি বুঝছো। তারপরে আমরা খাদ্য নিরাপত্তার আলোচনায় ছিলাম। তো এখন আমরা এই যে পড়াশোনা করতেছি, আমরা কি কোন অধ্যায় পড়তেছি? কর্মমুখী রসায়ন। তো কেমিস্ট্রির মধ্যে খাদ্য নিরাপত্তা আসলো কেন? তার মানে নিশ্চয়ই খাদ্য নিরাপত্তার সাথে কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন কেমিস্ট্রির ভূমিকা কোথায়? কেমিস্ট্রি তোমাকে এখানে দুইটা জায়গায় হেল্প করতে পারে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের যে খাদ্যটা উৎপাদিত হয়, খাদ্যের উৎপাদন বৃদ্ধি। কেমিস্ট্রির একটা সুবিধা হচ্ছে তুমি খাদ্যকে উৎপাদন বৃদ্ধি করাতে ভূমিকা রাখতে পারে। আরেকটা হচ্ছে খাদ্য যা কিছু উৎপাদিত হয়, সব খাদ্য কিন্তু আমরা খাইতে পারি না। তো কিছু খাদ্য আমাদের না খাওয়া থাকে, সেই খাদ্যকে যাতে নষ্ট হতে না দেওয়া যায় তা সেই ক্ষেত্রে ভূমিকা রাখে আমাদের কেমিস্ট্রি। তো খাদ্যকে সংরক্ষণ, তাহলে আমরা কেমিস্ট্রিতে এই যে খাদ্য নিরাপত্তা এই টপিকটা কেন পড়তেছি? পড়ার রিজন হচ্ছে এখানে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং খাদ্য সংরক্ষণ করতে হবে। ওকে ফাইন। এখন খাদ্যের উৎপাদন যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের সার দিতে হবে, তাই তো? ফার্টিলাইজার দিতে হবে। তো সার আমরা কি কি সার দিতে পারি? আমরা নাইট্রোজেনের সার দিতে পারি, ইউরিয়া, আমরা ফসফরাসের সার দিতে পারি, আমরা পটাশিয়ামের সার দিতে পারি। এখানে আমরা পটাশিয়ামের সার দিতে পারি MOP, আর ফসফরাসের সার দিতে পারি TSP। তো এই যে সারগুলা সংকেত সহ মনে রাখতে পারলে খুবই ভালো হয়। তো সংকেতগুলো আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে আছে নাইট্রোজেনের সার। নাইট্রোজেনের সার মানে কি? ইউরিয়া। তো ইউরিয়ার সংকেতটা তোমার পরীক্ষায় লাগবে, ইউরিয়া NH2CO NH2। ফাইন। তারপরে ফসফরাসের সার, ফসফরাসের সার হচ্ছে TSP। তো TSP সংকেত হচ্ছে আমাদের CaH2PO4 হোল 2, কারণ ক্যালসিয়ামের হচ্ছে যোজনী 2। আর এখানে ফসফরাসের আরো একটা সার হইতে পারে, এখানে ফসফরাসের আমরা দুইটা সার লিখতেছি, একটা TSP আর একটা হচ্ছে আমাদের DAP, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো ডাই অ্যামোনিয়াম যেহেতু বলছি সুতরাং NH4 হোল 2 আর ফসফেট HPO4, এই তো আমাদের হয়ে গেছে। আর বাকি থাকলো আমাদের পটাশিয়াম। পটাশিয়ামের সারের নাম হচ্ছে MOP, মিউরেট অফ পটাশ, দ্যাট ইজ সংকেত KCl, পটাশিয়াম ক্লোরাইড। ফাইন। তো আমাদের আশা করি যে খাদ্যের নিরাপত্তা বৃদ্ধিতে, খাদ্যের উৎপাদন সৃষ্টি করতে বা বৃদ্ধি করতে কেমিস্ট্রি কিভাবে ভূমিকা রাখে এই সারের ভূমিকাগুলো আমরা পড়লে মোটামুটি একটা আমাদের ধারণা হয়ে যাবে। আর খাদ্য সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখে এটা সম্পর্কে আমরা এই অধ্যায়ে আরো বিস্তারিতভাবে পড়ব। খাদ্য কৌটাজাতকরণ করে সংরক্ষণ করা যায়, ভিনেগারের মাধ্যমে সংরক্ষণ করা যায়, প্রাকৃতিক প্রিজারভেটিভস ইউজ করা যায়, কৃত্রিম প্রিজারভেটিভস ইউজ করা যায়। সো ওভারঅল আমরা কেমিস্ট্রিতে খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে একটা বেশ ইম্পর্টেন্স আছে, এই গুরুত্বটা আমরা দেখব সামনে। তো আমরা নেক্সটে যেতে পারি আপাতত। এখন খাদ্য সংরক্ষণ করার প্রয়োজন পড়ে কেন? ধরো আমি আজকে ভাত রাঁধছি, ভাত রান্না করার পরে সেটা রেখে দিলাম, এই খাদ্যটা নষ্ট হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কি? মানে খাদ্য তো নষ্ট না হয়ে থাকতে পারতো। জিনিসটা হচ্ছে কাইন্ড অফ, খাদ্য তো সংরক্ষণ থাকার কথা, খাদ্যকে নষ্ট করতেছে কে? খাদ্যকে নষ্ট করার রিজন হচ্ছে এখানে তিনটা। একটা হলো জীবাণু, একটা হলো জারণ, আর আরেকটা হলো আমাদের ধাতব আয়ন। তাহলে খাদ্যবস্তু নষ্ট হয়ে থাকে এই তিনটা কারণে। এখন খাদ্য নষ্ট হওয়ার জন্য এছাড়া আরো ভূমিকা আছে কার? পানির ভূমিকা আছে। ঠিক আছে? যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে আমাদের খাদ্যদ্রব্য পচনে মূলত দায়ী কে, তখন আনসার দিবা পানি। সো মূলত দায়ী পানি, এই সবগুলো অপশনে যদি থাকে স্টিল তুমি আনসার দিবা পানি। ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করে অন্যতম সহায়ক কে, তখন দিবা অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে অন্যতম সহায়ক, মূলত দায়ী হলো পানি, আর নষ্ট হয় এই তিনটা কারণে।
তাহলে অন্যতম সহায়ক। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা যেতে পারি, এখানে অলরেডি খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কিভাবে ভূমিকা থাকে সেগুলো লেখা আছে, যেটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তো এখানে দেখো একটা জিনিস তোমাকে দেখাইতে হবে, সেটা হলো উদ্ভিদের ফুল ফল ধারণে সহায়ক কে, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী কে। যদি প্রশ্নটা করে ফুল ফল সংক্রান্ত তখন হবে পটাশিয়াম, যদি জিজ্ঞেস করে মূল সংক্রান্ত তখন হবে ফসফরাস। তাহলে ফুল ফল ধারণে সহায়ক করে পটাশিয়াম যুক্ত সার, মূলের বৃদ্ধি ঘটায় ফসফরাস যুক্ত সার, আর উদ্ভিদেরই বৃদ্ধি ঘটায় নাইট্রোজেন যুক্ত সার। এই তিনটা জিনিস তোমাকে আলাদা করতে হবে, পরীক্ষা এমসিকিউ হিসেবে আসবে, তখন যেন পারো। আর বাকিটুকু তুমি অলরেডি এখান থেকে পড়ে ফেলছো। ওকে, তো খাদ্য সংরক্ষণ কৌশলে যাওয়ার আগে আমরা এখানে খাদ্য নষ্ট হয় যেহেতু পড়ছি, তো এখান থেকে আমাদের আরো বেশ কিছু জিনিসপত্র জানার আছে। যেমন খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা বেসিক্যালি তিনটা জিনিস ইউজ করে থাকি। খাদ্য সংরক্ষণের জন্য আমরা তিনটা মেজারমেন্ট নিয়ে থাকি খাদ্য সংরক্ষণের জন্য। ফার্স্ট অফ অল, প্রিজারভেটিভস। ওকে, সেকেন্ড, ড্রাইং, থার্ড, কুলিং। ওকে, তাহলে প্রিজারভেটিভস, ড্রাইং এবং কুলিং, এই তিনটা হচ্ছে আমরা খাদ্য সংরক্ষণের জন্য ইউজ করে থাকি। তো এই প্রিজারভেটিভসটা আবার হইতে পারে প্রাকৃতিক, হইতে পারে কৃত্রিম। আচ্ছা, ড্রাইং এবং কুলিং সম্পর্কে আমরা এখনই পড়াশোনা শুরু, মানে এখনই পড়ে এখনই শেষ করে দিব। কুলিং, এটার মধ্যে ফ্রিজিং হইতে পারে, ডিপ ফ্রিজিং হইতে পারে। টেম্পারেচার ধরার কথা না, মনে রাখবা যদি মাইনাস তাপমাত্রা থাকে তাহলে হয় ডিপ ফ্রিজিং, আর পজিটিভের তাপমাত্রার মধ্যে থাকলে সেটা আমরা মোটামুটি 5-10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে বলি ফ্রিজিং। এখন ড্রাইং টপিকটা সম্পর্কে একটু পড়ি। ড্রাইং টপিকের অর্থ হচ্ছে খাদ্য শুষ্ককরণ, অর্থাৎ খাদ্যের মধ্যে যে পানি আছে, খাদ্যের মধ্যে থাকা পানি, সেই পানিটাকে শুষ্ককরণ করতে হবে সূর্যের তাপ দিয়ে বা যে কোনো একভাবে। এখন এটা আমরা নির্ণয় করব কি দিয়ে? এটা নির্ণয় করা হয় পানি সক্রিয়তা দিয়ে। পানি সক্রিয়তা নামে একটা টার্ম আছে এই বইয়ে। পানি সক্রিয়তা, এটাকে প্রকাশ করা হয় AW দ্বারা। AW দ্বারা। এখন AW বলতে আমরা আসলে কি বুঝি? AW is equals to, উপরে দিবা খাদ্য, নিচে দিবা পরিবেশ। তাহলে খাদ্যে পানির পরিমাণ আর নিচে হচ্ছে পরিবেশে পানি, অর্থাৎ পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ। এখানে আসলে পানি বোঝাচ্ছি না, আমরা জলীয় বাষ্প বোঝাচ্ছি। তো এখানে পানি লিখলাম আর কি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের AW এর কথা। এখন এই AW কে আমরা লিখতে পারি, এটার ভ্যালুগুলা হিসেবে সিনক্রোনাইজ করে লিখতে পারি। তো এইটার মধ্যে, এই ড্রাইং টপিকের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম 22 দিয়ে মনে রাখতে পারি। 22 বা ফর ব্যাকটেরিয়া, রসই থেকে ইস্ট, আর 6 থেকে ছত্রাক। 0.9, 0.88 আর 0.80, এই হচ্ছে আমাদের 22 দিয়ে মনে রাখার ট্রিক্স। অর্থাৎ ব্যাকটেরিয়াতে পানি কি বলা যায়, সক্রিয়তা 0.90, ইস্টের পানি সক্রিয়তা 0.88, আর ছত্রাকের পানি সক্রিয়তা 0.80। আশা করি এই অংশটুকু যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সটে আগাতে পারবো। তো প্রিজারভেটিভস এর আলোচনা কিন্তু আমরা এখনো করি নাই। প্রাকৃতিক এবং কৃত্রিম এই দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা এবার প্রিজারভেটিভস এর আলোচনা যেতে পারি। তো প্রিজারভেটিভস এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রিজারভেটিভস এর সংজ্ঞা প্রথমে দেওয়া আছে। প্রিজারভেটিভস মানে হচ্ছে সংরক্ষক বাংলায় বললে। যেসব পদার্থ বা ফার্মাসিউটিক্যালস খাদ্যে মিশিয়ে বিভিন্ন অণুজীব যেমন ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া ইত্যাদির আক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করা যায়, তাকে বলা হয় প্রিজারভেটিভস বা সংরক্ষক। খুবই সিম্পল কথা, বোঝা গেছে আশা করি। এখন এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। তো কৃত্রিমটা আমরা বানাই আর প্রাকৃতিকটা পরিবেশে পাওয়া যায়। যেমন সেটা হতে পারে হলুদ, একটা আমাদের প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। তো এরকম বেশ কিছু প্রিজারভেটিভস আছে, সেগুলোর নাম আমরা জানবো। বাট সবচেয়ে স্ট্রংগেস্ট যদি জিজ্ঞেস করে যে সবচেয়ে স্ট্রংগেস্ট বা শক্তিশালী কি প্রিজারভেটিভস কি, তখন আনসার হবে ইথানল। এটা কিন্তু ভুলে অনেকে ইথানোয়িক অ্যাসিড দিয়ে দিবে,
এটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড না, এটা ইথানল। আচ্ছা ফাইন। তারপরে প্রাকৃতিক বা ন্যাচারাল, এখান থেকে আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রাকৃতিক উৎস থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভস বলতেছি। এখানে এক্সাম্পল কি কি আছে? লবণ, চিনি, অ্যালকোহল, ভিনেগার, তেল ইত্যাদি অনেক কিছু বলা হয়েছে যেগুলো প্রাকৃতিক প্রিজারভেটিভস হিসেবে কাজ করে। এখন এগুলোর ইউজ যদি তুমি জানতে চাও, তো ফার্স্ট অফ অল লবণের মধ্যে, লবণ এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড হিসেবে চিন্তা করতে পারি। সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয় 7 থেকে 8% অথবা 15 থেকে 20%-এর একটা গাঢ় দ্রবণ। তারপরে চিনির ক্ষেত্রে চিনি আমরা ইউজ করে থাকি 65 থেকে 70%-এর একটা দ্রবণ। ঠিক আছে? তো এই আমাদের ইয়াগুলা লাগবে। ভিনেগারের মধ্যে ইয়া থাকে কতটুকু? ইথানোয়িক অ্যাসিড থাকে কতটুকু? 6 থেকে 10%। তো এই পার্সেন্টেজ গুলা পড়তে পারো। এখানে আলাদা করে খুব বেশি ডিটেইলসে কিছু আসার সুযোগ নাই। জিজ্ঞেস করতে পারে যে হলুদ এটা কোন ধরনের প্রিজারভেটিভস? এটা একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস। প্রাকৃতিক প্রিজারভেটিভস এর মধ্যে এটা কোন ভেরিয়েন্টের? এটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ জারণের বিরুদ্ধে কাজ করে। আমরা তো পড়ছিলাম খাদ্য নষ্ট হয় 3 কারণে: জারণ, জীবাণু আর ধাতবায়ন। এর মধ্যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দ্যাট মিন্স জারণের এগেইনস্টে কাজ করতেছে। ওকে, মোটামুটি আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ সম্পর্কে পড়ে ফেলছি। এরপরে আসি আমরা কৃত্রিম প্রিজারভেটিভ সম্পর্কে, যেগুলো প্রাকৃতিক ভাবে পাওয়া যায় না, কৃত্রিম ভাবে আমরা বানাই, সেগুলো কি বলা হয়? কৃত্রিম প্রিজারভেটিভস। তো সংজ্ঞা আসলে খুব একটা মানে এক্সেপশনাল কিছু না, তুমি যা পারো সেগুলো হচ্ছে এখানে লিখে দিবা। তারপরে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। তাকায় দেখো, একটু আগে মনে করে দেখো, আমরা যখন জীবাণু পড়ছিলাম, আমরা যখন জারণ পড়ছিলাম, আমরা যখন ধাতবায়ন পড়ছিলাম, এগুলো আমাদের খাদ্যবস্তুকে নষ্ট করত। তো জীবাণুর আক্রমণ যাতে খাবারে না হয় তার জন্য মিশানো হয় অ্যান্টিমাইক্রোবিয়াল, যেন জারণের মাধ্যমে খাবারটা নষ্ট না হয় তাই ইউজ করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। আর ধাতব আয়ন যেন খাবারটা নষ্ট না করতে পারে তাই ইউজ করা হয় কিলেটিং এজেন্ট। ওকে, তো আমরা এতটুকু পড়ে ফেলছি। নেক্সট, এখন এগুলোর এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পলের মধ্যে দেখো, কিলেটিং এজেন্ট, এটার এক্সাম্পলটা সবার আগে মনে রাখা উচিত। তো ফার্স্ট অফ অল এখানে কি আছে? ইডিটিএ, ইথিলিন ডায়ামিন, না না, এটা হচ্ছে আমাদের টেট্রায়ামিন। ইথিলিন ডায়ামিন, টেট্রায়ামিন। আর এখান থেকে অনেকগুলো দেওয়া আছে, যদি মনে রাখতে পারো তাহলে খুবই আলহামদুলিল্লাহ। যারা খুব একটা দিন পড়ো নাই, অনেক বেশি লোড মনে হইতেছে, তারা স্কিপ করতে পারো। এর বাইরে তোমাকে আরেকটা পড়তে হবে, সেটা হচ্ছে ইথিলিন ডায়ামিন। ওকে, আচ্ছা শেষ। তাহলে কিলেটিং এজেন্ট, পরীক্ষায় কিলেটিং এজেন্ট থেকে সংজ্ঞা হিসেবেও আসতে পারে। সংজ্ঞা আসলে এটা মোটামুটি একটু কনফিউজিং হয়ে যাবে, সবাই পারবে না। তো কিলেটিং এজেন্টের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে আমাদের যে অবস্থান্তর ধাতু আছে সেগুলো তো তুমি জানো। অবস্থান্তর ধাতু যেমন আয়রন একটা অবস্থান্তর ধাতু, কপার একটা অবস্থান্তর ধাতু। এইসব অবস্থান্তর ধাতুকে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ রাখার জন্য যে এজেন্ট ইউজ করা হয় বা যে যৌগ ব্যবহৃত হয় সেটাকে বলা হয় কিলেটিং এজেন্ট। তো আশা করি এই জিনিসটা বুঝছো। বইয়ের মধ্যে কিছু লেখা আছে যে কোন মানে কপারকে আটকানোর জন্য কি ইউজ করা হয় না ইউজ করা হয়। তো এগুলো চাইলে পড়তে পারো, না পড়তে পারো। যেমন ভিটামিন সি ই বি ওয়ান, ভিটামিন সি ই বি ওয়ান, এটাকে হচ্ছে ধ্বংস করে কপার টু প্লাস। কপার টু প্লাসের কারণে এটা নষ্ট হয়ে যায়। তো এরকম ভাবে কিলেটিং এজেন্ট যদি ইউজ করা হয় তখন আর কপার টু প্লাসটা থাকে না, ফলে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন বি ওয়ান এগুলো রেহাই পায়। ওকে, আমরা কিলেটিং এজেন্ট পড়ে ফেলছি। নেক্সট আসো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে কি আর একটা স্লাইড আছে? নাই। আচ্ছা, তো অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে। একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী, আর একটা অক্সিজেন শোষণকারী। তো অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আমরা লিখতে পারি দুই ভাগে। অ্যান্টিঅক্সিডেন্ট, অক্সিডেন্ট কথার অর্থ কি? অক্সিডেশন মানে জারণ। আমরা পড়ছি যে জারণ বা বিযোজনের কারণে, বিজারণ না কিন্তু, জারণ বা বিযোজন দুটো একই কথা বোঝায়। জারণ বা বিযোজনের কারণে খাদ্যবস্তু নষ্ট হয়ে থাকে। তো এই যে জারণটা, জারণটা কার মধ্য দিয়ে ঘটে? সেটা, এই জারণটা ঘটাইতে পারে মুক্তমূলক অথবা অক্সিজেন। তো
আমরা চাইলে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করতে পারি যখন যেটা দরকার। তো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো আছে, মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো আছে। মনে রাখবা মুক্তমূলক গুলা হচ্ছে একটু বেশি কঠিন নাম, অনেকগুলা কঠিন কঠিন নাম আছে, এই নামগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন ইংলিশ নাম যা কিছু আছে, বিএইচএ, বিএইচটি, সিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, তো এরকম ইংলিশ নাম যেটা আছে, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এরকম ভাবে যা কিছু আছে আমরা এই নামগুলা একটু কঠিন আছে, তো কঠিন নামগুলা দেখলে কি বুঝবো, মুক্তমূলকের মধ্যে পড়ছে। আর অক্সিজেন কোনটা, অক্সিজেন হচ্ছে ধরো ভিটামিন সি, ধরো ভিটামিন ভিটামিন ই, সেলেনিয়াম, এগুলা হচ্ছে আমাদের অক্সিজেন শোষণকারী মুক্তমূলক। এছাড়া আমরা অ্যান্টিঅক্সিডেন্টকে আরো দুই ভাগে ভাগ করতে পারি। অ্যান্টিঅক্সিডেন্ট কি ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক আর আরেকটা হলো কৃত্রিম। ওকে, তো প্রাকৃতিকের মধ্যে কি কি পড়বে, ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম। ওকে, এছাড়া আছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিনটা কি ভাইয়া, বিটা ক্যারোটিনটা কি, বিটা ক্যারোটিন হিসেবে লেখা উচিত, বিটা ক্যারোটিন মানে হচ্ছে 2 অণু ভিটামিন এ, বিটা ক্যারোটিন হিসেবে লিখলাম। ওকে, আর এটার মধ্যে আমাদের আগে যে এক্সাম্পল গুলো ছিল ওগুলাই, বিএইচএ, বিএইচটি, সিবিএইচকিউ এবং প্রোপাইল গ্যালেট। ওকে, তো আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছি, একটা প্রাকৃতিক একটা কৃত্রিম, আবার একটা মুক্তমূলক শোষণকারী একটা অক্সিজেন শোষণকারী। তো আমাদের অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু পড়া হয়ে গেছে। লাস্ট বাকি রয়ে গেল আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। যত বেনজয়েট আছে, সরবেট আছে, নাইট্রাইট আছে, এগুলো সবকিছুই হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তো বইয়ের মধ্যে এখানে আরো বেশ কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম বেনজয়েট, তারপরে সোডিয়াম সরবেট, এরকম ভাবে সোডিয়াম নাইট্রাইট, এরকম যা যা যৌগ আছে সবগুলাই হচ্ছে আমাদের কি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে পড়ে। এর বাইরে আর কি আছে, সাইট্রিক অ্যাসিড, তো বইয়ের মধ্যে দেখবা এরকম একটা বড় বক্স আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্টদের নিয়ে একটা অনুমোদিত মাত্রা। তো ওই অনুমোদিত মাত্রা মনে রাখবা কিভাবে ভাইয়া, এইটা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুব একটা দরকারি না। সো প্রেসার নেওয়ার চেয়ে এটা তুমি রিলিজ করতে পারো, কারণ এটা পরীক্ষায় আশা করা যায় যে আসবে না, যদি আসে তাহলে অনুশীলনী থেকে কিছু একটা দিবে। আর যদি জানতে চাও তাহলে হচ্ছে আমরা তো এগুলো পড়াই, এটার জন্য আমাদের একটা সেপারেট ভিডিও থাকবে, ট্রিক্স বা নেমোনিক্স সিরিজ হিসাবে। তো ওই ভিডিওর মধ্যে আমি ওটাকে এক্সপ্লেন করব, কারণ এটা এইচএসসি পরীক্ষার জন্য অযথাই একটা বার্ডেন হয়ে যায়, তো আমি এখানে আনতেছি না। আচ্ছা, তো এরপরে আমরা এটা পড়ে ফেললাম। তো ভিনেগার এই অধ্যায়ের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, অনেকগুলা টয়লেট্রিজ পারফিউমারিজ পড়ার পরে ভিনেগার পড়ার মতো ধৈর্য থাকে না। আমি আসলে আগে একটু ভিনেগারটাকে পড়াই নিচ্ছি, তারপরে টয়লেট্রিজ পারফিউমারিজ যা কিছু আছে সেগুলো আমরা একটু একটু দেখে নিব এমসিকিউর জন্য। তো ফার্স্ট অফ অল পরীক্ষায় আসে কি ভিনেগার প্রস্তুতি। এখন ভিনেগারটা আসলে দুই ধরনের হতে পারে, একটা হলো মল্ট ভিনেগার আর একটা কুইক ভিনেগার। কুইক ভিনেগারটা পড়ানোর জন্য একদম কুইক, একবারে পড়া যায়। যে আমরা ধরো এটা হচ্ছে আমাদের ইথানল, এখান থেকে বানাবো কি ইথানোয়িক অ্যাসিড, 6 থেকে 10% জলীয় দ্রবণ। তো ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড বানানোর জন্য আমরা ইউজ করে থাকি অ্যাসিডোব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিডি। কত তাপমাত্রায়, 35°C তাপমাত্রায়। তার মাধ্যমে আমরা কিন্তু কুইক ভিনেগার বানাইতে পারি। তো কুইক ভিনেগার কি থেকে বানায়, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড বানায়। ফাইন, এটাই সিম্পল। এখানে কিন্তু খুব একটা আহামরি সায়েন্স নাই, রকেট সায়েন্স নাই, খুব ইজি জিনিস, আশা করি পারবা। বাকি থাকলো আমাদের মল্ট ভিনেগার। মল্ট ভিনেগার মানে কি, খাদ্যশস্য থেকে যদি ভিনেগার বানাইতে চাই তাহলে কেমনে বানাবো। তো মল্ট ভিনেগারটা পরীক্ষা আসলে সবচেয়ে বেশি আসে, ওই কুইক ভিনেগার জীবনে কোনোদিন আসে নাই। তো মল্ট ভিনেগার, শস্য দানা অথবা অঙ্কুরিত বার্লি থেকে আমরা যদি ভিনেগার বানাইতে চাই কিভাবে বানাবো। ফার্স্ট অফ অল আমরা জানি আখের রস বা খেজুরের রসের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনি মানে কি ভাইয়া, সুক্রোজ, তাই না? আচ্ছা, সুক্রোজ থেকে আমরা বিক্রিয়াগুলো দেখা শুরু করব। তার আগে এখানে আমাদের বেশ কিছু এনজাইম লাগে, যে এনজাইমগুলো আমরা পেয়ে থাকি ইস্ট থেকে। ইস্টের বৃদ্ধির জন্য কি কি যৌগ ইউজ করা যায় সেটা আমরা একটু পড়তে পারি। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা যৌগ ইস্টের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। এবং ইস্ট থেকে আমরা পাই টোটাল 3টা এনজাইম,
জা মা রসই, জামাই, জামাই থেকে এই হচ্ছে জাইমেজ, মা থেকে মল্টেজ, মেলটেজ বলতে পারো, মল্টেজ বলতে পারো, একই জিনিস আর কি। MALTO, MALTASE। তো এখান থেকে তুমি মেলটেজও লিখতে পারো, মল্টেজও লিখতে পারো, তোমার ইচ্ছা। আর রসই থেকে ইনভার্টেজ। ওকে, তো আমরা কিন্তু এই অংশটুকু দেখে নিলাম যে ইস্ট থেকে কি কি এনজাইম আসতে পারে এবং ইস্টের বৃদ্ধির জন্য কি কি যৌগ প্রয়োজন, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। ওকে ফাইন, তো আমরা চলো নেক্সট পৃষ্ঠায় যাই। তো ভিনেগারকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? ফার্স্ট অফ অল এটা শুরু হবে সুক্রোজ থেকে। এটার নাম কি? সুক্রোজ। সুক্রোজটা কোথায় পাইছি? একটু আগেই কিন্তু পাইছি, ওই যে চিনি ছিল, চিনিটাই কিন্তু আমাদের সুক্রোজ। আখের রস বা খেজুরের রসের মধ্যে পাইছি। এখন এই সুক্রোজের উপর কে কাজ করবে? ইনভার্টেজ কাজ করবে। তো এখানে ইনভার্টেজ তাপমাত্রা কত? 35°C। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, একটা সিঙ্গেল ওয়ার্ড পানি পর্যন্ত মিস দিবা না এখান থেকে, কারণ এটা খুবই কমন, পরীক্ষায় রেগুলারলি আসে। তো সুক্রোজ ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ পাওয়া যায় আর ফ্রুক্টোজ পাওয়া যায়। দেখো তাকাইয়া, গ্লুকোজ আর ফ্রুক্টোজের কিন্তু সংকেত সেম, এদের গাঠনিক সংকেত সেম, এদের আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত সেম না। দ্যাটস ওয়াই এরা কিন্তু পরস্পরের সমানু। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সমান হয়, যেটা আমরা কোষ রসায়ন অধ্যায়েও জেনে থাকি। তো এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ আছে, দুইটাকে একসাথে বলা হয় ইনভার্ট চিনি। গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটাকে একসাথে কি বলে? ইনভার্ট চিনি। ফাইন। এখন এই ইনভার্ট চিনির উপরে কে কাজ করে? জাইমেজ কাজ করে এবং উৎপন্ন হয় কি? ইথানল। তাহলে ইনভার্ট চিনির উপর জাইমেজ কাজ করে, উৎপন্ন হয় ইথানল। সেই ইথানলকে আবার অক্সিজেন দ্বারা জারিত করলে উৎপন্ন হয় ইথানোয়িক অ্যাসিড। তো তুমি যদি একটু আগের সাথে মিলাও, একটু আগে যে আমাদের কুইক ভিনেগার ছিল, এটা কিন্তু আমাদের রিঅ্যাকশনটা প্রায় সেম বললেই চলে। এখানে আমরা জাস্ট তাপমাত্রাটা এখানে বইয়ের মধ্যে মেনশন করে নাই আর কি। তো এই আর কি আমাদের ওভারঅল অ্যাসিডোব্যাক্টর তৈরি হয়ে গেল এবং বলা হয় এটা হচ্ছে 10%, আর আগেরটা ছিল 6 থেকে 10%। ওকে, 20°, এটা একটা ইনফো। 20°C তাপমাত্রায় প্রতি 100 ml ভিনেগারের মধ্যে কমপক্ষে 4 থেকে 6 গ্রাম বিশুদ্ধ CH3COOH দিতে হয়, মানে থাকে আর কি, থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের ভিনেগার তৈরির প্রসিডিওর। এই রিঅ্যাকশনগুলো তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে, এন্ড এটা লিখে আসতে পারলে তোমার 3 মার্কের মধ্যে 3 মার্ক পাওয়া সম্ভব। বাট এই অধ্যায়ে অনেকে অ্যাভয়েড করে যারা অনেক টপার লেভেলের স্টুডেন্ট, কারণ এই অধ্যায়ে কিন্তু একদম ফিক্সড টু দা পয়েন্ট মার্ক না। যেমন গুণগত রসায়ন, ম্যাথ পারছো মানে এখানে তুমি 3-এ 3 পাইছো, ম্যাথ পারছো মানে 4-এ 4 পাইছো, আনসার মিলে কিনা এটা এখানে দেখা লাগে। অধঃক্ষেপের ম্যাথ যদি মিলাইতে পারো তাহলে 4 পাবা, না মিলাইতে পারলে 4 পাবা না, অর্থাৎ একদম বাইনারি মার্কিং। বাট এটার মধ্যে বাইনারি মার্কিং কম, এবং এরপরে যেটা আসে ভিনেগার কিভাবে, ভিনেগারের সংরক্ষণ কৌশল, এটা কিন্তু আরো বেশি মুখস্থ ভিত্তিক। তো যাই হোক, আশা করি ভিনেগারের যে প্রশ্নটা থাকবে যদি পরীক্ষায় আসে আর কি, সেক্ষেত্রে আশা করি তোমরা খুব ভালো মতো লিখে দিয়ে আসতে পারবা। এন্ড এইটা কিন্তু একটা লাইফ সেভিং পার্ট। ধরো এমন হইতেই পারে গুণগত রসায়ন তুমি সব প্রশ্ন পারো না, তোমার হয়তো টার্গেট ছিল অধ্যায় 2, অধ্যায় 4, এই দুইটা অধ্যায়ের 2 4টা প্রশ্ন বা 3টা প্রশ্ন আমি আনসার করব, যে কয়টা থাকে আর কি। আর অধ্যায় 3 থেকে কিছু কোয়েশ্চেন আনসার করব, মানে দুইটা যদি থাকে তাহলে একটা আনসার করব। তো এরকম চিন্তা ভাবনা বা টেন্ডেন্সি সবারই থাকে, হয়তো ল্যাবরেটরি থেকে একটা আসতে পারে, অধ্যায় 5 থেকে একটা আসতে পারে, এরকম হয়তো। আর বাকি 3 অধ্যায় থেকে 6টা হইতেই পারে পরীক্ষার সময় কোনো একটা অধ্যায়ের প্রশ্ন তুমি পারো না ঠিক মতো। তো তখন কিন্তু তোমাকে কর্মমুখী রসায়নটাই বাঁচাইতে পারে, এই ভিনেগারের চ্যাপ্টারটাই তোমাকে বাঁচাইতে পারে। তো এটাকে হেলাফেলা করার দরকার নাই, এ তোমার লাইফ সেভিং ও হইতে পারে। এবং অনেক সময় হয়েছে এনডিসি এর ফার্স্ট ইয়ার ইয়ার ফাইনালে সম্ভবত, অথবা ইয়ার ফাইনাল না, হাফ ইয়ারলিতে আমি কিন্তু একটা সৃজনশীল আনসার মিলাতে পারতেছি না, পরে দেখি যে ওটা দিয়ে মিলবে না পরীক্ষা, মানে 10-এর মধ্যে 0 পাওয়ার চেয়ে কিছু মার্ক পাওয়া তো ভালো। এবং এখানে কিন্তু খারাপ মার্ক দেয় না, মোটামুটি 3-এর মধ্যে 3ই পাওয়া যায়, 4-এর মধ্যে হয়তো অনেক সময় 4 না পেয়ে হয়তো 3 পাওয়া লাগে বা 2.5 পাওয়া লাগে। ওকে, তো আমরা হচ্ছে তোমাদের জন্য এখন তো একদম ফ্রিতে এইচএসসি প্রিপারেশন নেওয়াচ্ছি। পাশাপাশি তোমরা যদি অ্যাডমিশনের জন্য একটু আগে থেকে থাকতে চাও, তাহলে প্রি মেডিকেলে জয়েন করতে পারো। আমাদের এই কোর্সটা কিন্তু প্রি মেডিকেল এন্ড মেডিকেল, অর্থাৎ এখন যেরকম ভাবে শুরু হয়ে গেছে অলরেডি, এটা একদম অ্যাডমিশন টেস্টের ডে লাস্ট পর্যন্ত তোমার সাথে থাকবে। তোমার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট
পাওয়া পর্যন্ত, শুধুমাত্র রেজাল্ট পাওয়া না, রেজাল্টের পরবর্তীতে কোথাও না কোথাও তো ভর্তি হবা, সে পর্যন্ত তুমি দেখবা যে আমাকে তুমি পাচ্ছ কোর্সের মধ্যে। এবং এর পরবর্তীতে তুমি যখন ডাক্তার হবা, মানে এমবিবিএস স্টুডেন্ট হয়ে যাবা, তখনও দেখবা যে ডক্টর বালাতে, যেটা আমারই প্ল্যাটফর্ম, সেখানেও কিন্তু এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন এমবিবিএস লাইফগুলোতে তুমি আমার সাথে থাকবা। তো আশা করি আমাদের এই জার্নিটা যেখানে শুরু হয়েছে সেই জার্নিটা আরো বেশি লম্বা হবে। এখানে আমাদের কোর্স ফিচার্স গুলো আছে। কোর্স ফিচার্স এর মধ্যে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড লাইভ ক্লাস, এটা হচ্ছে 50টা লেখা আছে, মানে এইচএসসি পরীক্ষার আগে 50টা। এবং ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু বেশ ভালোই, মানে একদিন 1 ঘন্টা করে প্রতিদিন ক্লাস নেওয়ার চেয়ে তোমাকে যদি আমি 2 দিনে 3 ঘন্টার ক্লাস নিয়ে নিই, আমার কাছে মনে হয় সেটা বেশি ইফেক্টিভ। তারপরে মূল বই এবং এক্সট্রা রাইটার দাগানো বই, এবং আমাদের দাগানো বইগুলা কিন্তু মানে কাইন্ড অফ জাস্ট দাগায় দেওয়া না। আমাদের দাগানো বইয়ের মধ্যে যে লাইনটা থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, সে লাইনের পাশে লেখা আছে যে এই লাইন থেকে ম্যাট 19 সালে প্রশ্ন আসছে, এই লাইন থেকে হাজারী স্যারের অনুশীলনীতে প্রশ্ন আছে, এই লাইন থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আছে। অর্থাৎ বিগত বছরে কোথায় কোন প্রশ্ন, কোথায় কোন লাইন থেকে আসছে, সব লাইন ভিত্তিক একটা অ্যানালাইসিস আছে। তো মূল বইয়ের দাগানো বই তোমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া যারা এক্সট্রা রাইটারের বই সরাসরি পড়তে চাও, তাদের জন্য এক্সট্রা রাইটারের বইও দাগানো থাকবে। তবে তোমার এক্সট্রা রাইটারের বই পড়ার মতো কষ্ট করা লাগবে না, কারণ আমরা তোমাকে এক্সক্লুসিভ এক্সট্রা ইনফো বুক দিব, যেখানে আমরা তোমাকে বই ভিত্তিক ভাবে আলাদা করে দিব। লাইক, তুমি যদি চাও যে আমি হাজারি স্যার ইনফরমেশন পড়বো, তাহলে তো মূল বই পড়বা। যদি চাও যে না আমি হাজারির পরে আরো একটা এক্সট্রা রাইটারের বই পড়ি, তাহলে তুমি শুধুমাত্র কবির স্যারের এক্সট্রা যেসব লাইন, কবির স্যারের বইয়ের যেসব লাইন হাজারি স্যারের বইয়ে নাই, শুধুমাত্র সেসব ইনফরমেশন নিয়ে একটা এক্সট্রা ইনফো বুক আছে। তারপরে পরের পার্টের মধ্যে হাজারি স্যারেও নাই, কবির স্যারেও নাই, এমন সব ইনফো নিয়ে আমাদের গুহ স্যারের যেসব ইনফো আছে সেসব ইনফো এখানে লেখা আছে। তারপরে হাজারি স্যারেও নাই, কবির স্যারেও নাই, গুহ স্যারের বইও নাই, কিন্তু শুধুমাত্র লিঙ্কন স্যারের বই আছে, এমন সব ইনফো নিয়ে আমাদের এই পার্ট 3 করা হয়েছে। তো এক্সক্লুসিভ এক্সট্রা ইনফো বুক কিন্তু আসলে এক্সক্লুসিভ, বাজারে অনন্য। ওকে, তারপরে প্রেসাইজ মেন্টরশিপ। তুমি এখন হয়তো আমার ক্লাস করতেছো, কমেন্ট করতেছো, সেটা আমি রিপ্লাই দিতেও পারি, নাও দিতে পারি, বাট আমরা কিন্তু চাইলে আরো বেশি কানেক্টেড হতে পারি। আমার সাথে তোমরা কানেক্টেড থাকতে পারবা যদি তুমি প্রি মেডিকেল এন্ড মেডিকেল কোর্সে এনরোল করো। ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ার, এখানে আমরা ধরো তোমার ইংলিশে মেমোরাইজিং টপিকগুলো নিয়ে অনেক ঝামেলা হয় না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম কেমনে পড়তে হয় মনে রাখতে পারো না, তো এগুলা কিন্তু তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি ইংলিশ মেমোরাইজিং ইন্টেন্সিভ কেয়ারের সাথে আগাও। আর ফিজিক্স কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন, অনেকের সমস্যা আছে যে ফিজিক্স কেমিস্ট্রি আমি তো ভাই ক্যালকুলেটর ইউজ করতে করতে এমন অভ্যস্ত, ক্যালকুলেটর ছাড়া আমি হিসাবই করতে পারি না, যোগ বিয়োগই করতে পারি না। তো তাদের ক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও অনেক বেশি হেল্পফুল হবে আশা করি ইনশাল্লাহ। আর এইচএসসি পরবর্তীতে আমাদের যে ফুল কোর্স, সেই কোর্সের মধ্যে তুমি অ্যাক্সেস পাবা। আর ইংলিশের মাস্টার বইয়ের ফুল সলভ তুমি দেখো, বিগত বছরের সিনিয়রদেরকে জিজ্ঞেস করো যে ভাই আপনি কোন সাবজেক্টের কারণে এ প্লাস, সরি এ প্লাস কেন বলতেছি, মানে চান্স মিস করছেন, তখন বেশিরভাগই বলবে যে ইংলিশ অথবা জিকে। তো ইংলিশের ক্ষেত্রে ইংলিশের যে বাইবেলের মতো একটা বই, যে বই থেকে সবসময় প্রশ্ন আসে, ইংলিশ মাস্টার জাহাঙ্গীর আলমের লেখা, ওই বইটা আমরা একদম ফুল সলভ করে দিব ক্লাসের মধ্যে। তো তুমি লাইভ ক্লাসের মধ্যে বসে কিন্তু একদম বইটা শেষ করতে পারবা, তাও মাত্র 5টা ক্লাসে। তারপরে 4 রাইটারের অনুশীলনী, অর্থাৎ প্রত্যেক বইয়ের 4 রাইটার, অর্থাৎ 16টা রাইটারের অনুশীলনী, মেডিকেল ডেন্টালের প্রশ্ন ব্যাংক এবং এইচএসসি বোর্ড প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস থাকবে। 20,000-এর মতো এমসিকিউ আছে এখানের মধ্যে। শুধু সলভ ক্লাসই না, শুধু ক্লাস করাই দিলাম তোমার এক্সাম নেওয়া হলো না, তা তো হয় না। তো এটার জন্য আমরা আলাদা করে টেলিগ্রাম পোল চ্যানেল রাখছি, যেখানে এই পোল চ্যানেল গুলার মধ্যে তুমি কি করতে পারবা, এক্সাম দিতে পারবা কাইন্ড অফ। অর্থাৎ তাহলে তোমার একদম পূর্ণাঙ্গ একটা রিভিশন, রিভিশন তো হয়েছেই, প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। এর বাইরে কি আছে, রুটিন ওয়াইজ কুইক মেডিফায়ার। এটা হচ্ছে ধরো আমাদের যে উইকলি এক্সাম আছে, উইকলি এক্সামের আগে কি দেওয়া থাকবে, এখানে রুটিন ওয়াইজ কুইক মেডিফায়ার হবে। এই আর কি আমাদের ওভারঅল কথাবার্তা। তো এখানে দেখো আমাদের ক্লাসের কথা লেখা হয়েছে, এক্সামের কথা কিন্তু লিখি নাই। এই এক্সাম কিন্তু আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি, এখানে 80+ এক্সাম লেখা হয়েছে যদিও। আচ্ছা, এই যে আমরা সবচেয়ে বেশি এক্সাম কেমনে দিয়ে থাকি ভাইয়া, প্রত্যেকটা ক্লাস হয়েছে, ক্লাসের পাশাপাশি আমরা কিন্তু এক্সাম নিই 2 লেয়ারে এখন প্রি মেডিকেল টাইমে। আর যখন একদম মেইন এডমিশন টাইমে চলে যাবে তখন নিব 3 লেয়ারে। কি কি লেয়ার, মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা কখনো কখনো অনেক ইজি কোয়েশ্চেন আসে, কখনো কখনো অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে। তো ইজি কোয়েশ্চেন কখন আসবে, ডিফিকাল্ট কোয়েশ্চেন কখন আসবে, আমরা চাই তুমি সব ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করো। অর্থাৎ তুমি 2022-23
সেশনে যেরকম লেভেলের প্রশ্ন আসছিল আর 2025-26 লেভেল সেশনে যেরকম প্রশ্ন আসছে, দুই ধরনের প্রশ্নের স্ট্যান্ডার্ডই তুমি নিজেকে প্রস্তুত করে রাখো, যেন ভর্তি পরীক্ষায় তোমাকে কখনোই একটু দ্বিধান্বিত হইতে না হয় যে প্রশ্ন কঠিন হইলে কি হবে, প্রশ্ন সহজ হইলে কি হবে। প্রশ্ন কঠিন হইলে হবে 22-23 স্ট্যান্ডার্ড, সহজ হইলে হবে 25-26 স্ট্যান্ডার্ড। তো তুমি কিন্তু চাইলেই এরকম একটা প্রিপারেশন নিয়ে নিতে পারো। আমরা তোমাকে 22-23 স্ট্যান্ডার্ডের একটা প্রশ্ন রাখবো, আবার 25-26 স্ট্যান্ডার্ডে একটা প্রশ্ন রাখবো। অর্থাৎ একটা হবে আমাদের ইজি আর একটা হবে অ্যাডভান্স। ফলে তোমার একদম পূর্ণাঙ্গ রিভিশন যতটুকু যাকে বলে একদম ফুললি রিভিশন তুমি দিতে পারবা, একদম নিজেকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে পারবা। আর ফুল মেডিকেল কোর্সের মধ্যে দেখো আরো অনেক ফিচার্স আছে। বাংলাদেশে সবচেয়ে বেশি লাইভ এক্সাম দিয়ে থাকি এডজিনি কোর্সে। বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের ইন্টারাকশন, টিচার স্টুডেন্ট ইন্টারাকশন, এটা হয়ে থাকে এডজিনি কোর্সে। এবং এর পাশাপাশি তোমার কিন্তু কুইক রিক্যাপ ক্লাস থাকবে, যে ক্লাসগুলা এইটা আমি বলতে পারি এই ক্লাস 15 মিনিটের ক্লাস, প্রত্যেকটা 15 মিনিটের একটা ক্লাসের মধ্যে যা বলা হয়েছে সব যদি তুমি পরীক্ষায় মনে রাখতে পারো, মেডিকেল ভর্তি পরীক্ষায় 70-এর মধ্যে তুমি 67-68 কম পাবা না। জাস্ট 15 মিনিটের মধ্যে আমি যা বলছি সেটা যদি তুমি মনে রাখতে পারো, 67-68 কম কম পাবা না বলছি, বাট 70-70 পাওয়া সম্ভব। এমন ডিটেলসই পড়াইছি, এমন কম্প্যাক্ট ওয়েতে। তো জাস্ট এইটা দেখলে মানে এটা বাংলাদেশের ইতিহাসের বেস্ট ক্লাস। এটা আমি নিজে বলা উচিত না, তারপরও এটা আমি দাবি করতেই পারি। আচ্ছা, সো তোমরা কিভাবে এনরোল করবা সে সম্পর্কে ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে। তো আশা করছি তোমাদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী জার্নিতে। এবার আসো ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, এটা যদি আমরা পড়তে চাই এখান থেকে, সংরক্ষণ কৌশল এটা অ্যাকচুয়ালি কি করে, পিএইচটা কমায় দেয়। কারণ ভিনেগারের পিএইচ কত, ভিনেগারের পিএইচ হচ্ছে আমাদের 3-এর কম। আগের বইয়ে আরো বেশি দেওয়া ছিল, 4.74 দেওয়া ছিল, বাট বর্তমানের বইয়ে 2.26 2.29 এরকম একটা রেঞ্জ দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি যদি দেখতে যাও যে কোন খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, লাইক শাকসবজি সংরক্ষণের ক্ষেত্রে ভিনেগার। এখানে মনে রাখবা যে বিভিন্ন ধরনের যে অবস্থান্তর ধাতু আছে, ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস, এদেরকে মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখে কে, ভিনেগার। ফল সংরক্ষণের ক্ষেত্রে ভিনেগার কি ভূমিকা রাখে, ফল সংরক্ষণের ক্ষেত্রে ভিনেগার ভূমিকা রাখে আমাদের আচার তৈরির মাধ্যমে। যে ফলের মাধ্যমে আচার তৈরি করা যায়, সে আচার তৈরি করার মাধ্যমে ভিনেগার সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখে। মাছ মাংস সংরক্ষণের ক্ষেত্রে কি ভূমিকা রাখে, মাছ মাংসের সাথে তুমি যদি ভিনেগার মিশিয়ে দাও সেই খাবারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ থাকে। এখানে এই কথাগুলো লেখা আছে। রোগ প্রতিরোধে ভিনেগার কি ভূমিকা রাখে, পিএইচটা যদি কমায় দাও তাহলে পিএইচ হচ্ছে একটা নরমাল অবস্থায় চলে আসে। তো দেহের পিএইচ মানের সমতা বিধান করে, এই আর কি ওভারঅল কথাবার্তা। মাংসের সৃষ্ট নাইট্রোসোএমিন ধ্বংসে ভিনেগার কার্যকর ভূমিকা রাখে। তো ওভারঅল খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা কেমন, এটা কিন্তু তুমি পরীক্ষা আশা করি আসলে লিখতে পারবা। এবং এই বিক্রিয়াটা আসলে টিচাররা একটু খুঁজে দেখতে চান আর কি। তো এটা একটু জাস্ট লিখে দিবা যে ভিনেগারটা এখানে যেহেতু আমাদের পিএইচ কমে গেছে সেজন্য আমাদের এইচ প্লাসটা আলাদা হয়ে গেছে, এবং অর্থাৎ বাফার মেনটেন করার জন্য আর কি এইচ প্লাসটা আলাদা হয়ে গেছে। সেই এইচ প্লাসটা এবার ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপর কাজ করে, সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মৃত করে ফেলে, মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়াতে পরিণত করে। তো ওভারঅল আমাদের ভিনেগার কিন্তু ওইভাবে মারা যায়। ভিনেগারের মাধ্যমে যেসব ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেসব ক্ষতিকর মাইক্রো অর্গানিজম মারা যায়। ওকে ফাইন, তো আমরা ভিনেগার পর্যন্ত পড়ে ফেললাম। নেক্সট হচ্ছে কৌটোজাতকরণ। তো খাদ্য কৌটোজাতকরণ, এটাকে ইংলিশে বলা হয় কেনিং প্রসেস। তো এইখানে আসলে জিনিসটা কি ঘটে, ধরো কোনো একটা প্রোডাক্ট তুমি বানাইছো, এই বানানো প্রোডাক্ট মানে এটা আমি খাদ্য বোঝাচ্ছি যেহেতু আমরা খাদ্য নিয়ে আলোচনা করতেছি। তো খাদ্যওয়ালা কোনো একটা প্রোডাক্ট তুমি বানাইছো, এখন সেই খাদ্যের মধ্যে যেন জীবাণু আক্রমণ না করতে পারে এটাকে অবশ্যই কোনো একটা কৌটার ভিতরে রাখতে হবে, কোনো একটা ক্যানের মধ্যে রাখতে হবে। এই যে ক্যানের মধ্যে ঢুকিয়ে নিয়ে খাদ্যটাকে জীবাণুমুক্ত রাখার প্রসেস বা সংরক্ষিত রাখার প্রসেস, এটাকে আমরা বলে থাকি কৌটাজাতকরণ প্রক্রিয়া বা ক্যানিং প্রসেস। এটা জাস্ট একটা কৌটার মধ্যে রাখলেই হইলো না, কোন অবস্থায় কোন টেম্পারেচারে কোন পিএইচ এ রাখতে হবে সবকিছুর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তো এখানে কাইন্ড অফ একটা স্তর দেওয়া আছে কৌটোজাতকরণের মধ্যে কি কি ধাপ আছে। প্রশ্ন যদি এক্সট্রিম ডিফিকাল্ট হয় তখন সেক্ষেত্রে এখানে জিজ্ঞেস করতে পারে যে কোনটার পরে কোনটা হয়, কোনটার পরে কোনটা হয়। না পড়লেও খুব একটা ক্ষতি হবে না। আচ্ছা, এখানে দেখো কৌটোজাতকরণ প্রণালী দেওয়া আছে। পরীক্ষায় তোমাকে হয়তো দিতে পারে যে টমেটোর খাদ্য কৌটোজাতকরণ প্রসেসটা লিখো, লিখতে পারে যে আমের জন্য লিখো, মাছ মাংসের জন্য লিখো, এনিথিং এলস যে কোনো কিছুর জন্য লিখতে দিতে পারে। তো একটা
তোমাদের সিম্পল প্রসিডিউর দেখাবো। এখানে হচ্ছে আম কৌটোজাতকরণ আছে এবং এরপরের স্লাইডে টমেটো কৌটোজাতকরণ লেখা আছে। তো তুমি যদি জাস্ট এরকম ভাবে একটা, তোমাকে দুইটা ডেমো দেখাইলাম, আমের জন্য হলে কেমনে লিখবা, টমেটো হলে কেমনে লিখবা, দুইটা কিন্তু সেম জিনিস। আগেরটাও যেরকম ছিল পরেরটাও ওরকমই। তো পরীক্ষায় যদি আসে ওরকম ভাবে তুমি লিখে দিয়ে আসবা, কথা সেম থাকবে, জাস্ট এখানে সংখ্যাটা চেঞ্জ হবে, 30 জায়গায় অন্য কিছু হবে, কিন্তু বাকি সবকিছু সেম থাকবে। এখানে 20-30 মিনিটের জায়গায় অন্য কিছু হবে, বাকি সবটুকু সেম থাকবে। তো আমরা যদি একটা চার্ট নিতে পারি, চার্ট বানাইতে পারি, তাহলে আমাদের কৌটোজাতকরণ প্রসেসটা একদম খুব নখদর্পণে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমরা খাদ্য কৌটোজাতকরণ, আমরা কি কি খাদ্য এখানে আমলে নিচ্ছি। ফার্স্ট অফ অল আমি কয়েকটা ভাগে ভাগ করছি। খাদ্য, ফল, খাদ্য ফল না, প্রিজারভেটিভস আমরা ইউজ করতে পারি। খাদ্য, কেনিং তরল, প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস। এখন এখান থেকে আমরা দুইটা তাপমাত্রা পড়বো। একটা হচ্ছে আমাদের এক্সস্টিং তাপমাত্রা, আর আরেকটা হলো রিটর্টিং তাপমাত্রা। তো এক্সস্টিং তাপমাত্রা এবং রিটর্টিং তাপমাত্রা এটা একটু লাগবে। রিটর্টিং তাপমাত্রা মানে হচ্ছে নির্বীজকরণ। আচ্ছা, তো খাদ্যের মধ্যে আমাদের কি কি আছে আসলে? একটা হলো ফল, মাছ মাংস, ভুট্টা মটর আর পেয়ারা। ওকে, তো আমাদের হচ্ছে এই এই খাবারের জন্য আমার লাগবে। কারণ ফল কিন্তু আমি কমনলি বলে দিছি যে এখন আম হইলেও যা দিবা, এখান থেকে অন্য যে কোনো ফল জিজ্ঞেস করলে, কাঁঠাল জিজ্ঞেস করলে, লিচু জিজ্ঞেস করলে ওই সেম জিনিসই দিতে হবে। বাট বইয়ের মধ্যে এত কিছু দেওয়া নাই, বইয়ে সম্ভবত আম দেওয়া আছে, এর বাইরে দু একটা ফল দেওয়া থাকতে পারে। তো আমাদের জাস্ট একটার মনে রাখবা ফলের জন্য, আর বাইরে হচ্ছে পেয়ারা। ফলের জন্য যা, পেয়ারার জন্য হুবহু সেম মিলে না, বাকি সবকিছু আসলে মিলে যায়। তো চলো আমরা এটা একটু দেখে নিই। 30-40% চিনি ইউজ করা হয়, 0.25% সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের এক্সস্টিং তাপমাত্রা 85 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, 85 ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি, 85 ডিগ্রি সেলসিয়াস। আর এটা মনে রাখি আমরা রিটর্টিং 100 ডিগ্রি সেলসিয়াস। তো এমনি তুমি চাইলে জিনিসটা মনে রাখতে পারো। তারপরে মাছ মাংসের ক্ষেত্রে এটা মনে রাখবা, মাছ মাংস এখান থেকে দুইটাই সেম, 2% লবণ 2% চিনি। এটা কোনো প্রিজারভেটিভস আমাদের ইউজ করা লাগে না। আর এই যে তাপমাত্রা আছে, একটা হচ্ছে 85 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। ফাইন। ভুট্টা মটরের ক্ষেত্রে এখানে আমাদের কোনো এখানে লাগবে, প্রিজারভেটিভস আমাদের লাগে না আগের মতো, 2% লবণ 5% চিনি। এখানেও সেম, আমাদের কোনো প্রিজারভেটিভস ইউজ করার প্রয়োজন হয় না। আর এক্সস্টিং তাপমাত্রা এবং রিটর্টিং তাপমাত্রা এটা আমাদের এখান থেকে লাগবে 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস এবং 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস। এই যে একটু সংখ্যাভিত্তিক ইনফরমেশন, এটা আসলে তোমাদের একটু মনে রাখতে হবে, ভালোই প্যারা দেয় আসলে। এছাড়া আমাদের পেয়ারা আছে, পেয়ারাটা একটু আলাদা করে এক্সেপশনাল মনে রাখতে হবে, এটা কিন্তু এখানে 10% চিনি, আর কোনটার সাথে মিলে না। তারপরে প্রিজারভেটিভস এর ক্ষেত্রেও এখানে প্রিজারভেটিভস ইউজ করা হয়, এটা হচ্ছে আমাদের 0.06% সাইট্রিক অ্যাসিড, 0.125% ভিটামিন সি। এদিকে আছে 85 ডিগ্রি সেলসিয়াস, এটা আছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। তো আমরা যদি ওভারঅল এই জিনিসগুলো মনে রাখতে পারি, কেনিং তরল, প্রিজারভেটিভস, এক্সস্টিং এবং রিটর্টিং তাপমাত্রা, তাহলে আশা করা যায় এখান থেকে আমাদের যেভাবে যে প্রশ্নটাই আসুক না কেন, যদি আসে আমের জন্য তখনও দিতে পারবো, যদি আসে টমেটোর জন্য তাও দিতে পারবো, যদি আদার্স কোনো ফল বা আদার্স কোনো সবজির জন্য জিজ্ঞেস করে সেক্ষেত্রে আমরা আনসার করতে পারবো।
তো তুমি জাস্ট স্টেপগুলোর বাংলা লাইনগুলো মুখস্থ রাখবা, বাকিটুকু সংখ্যাটুকু চেঞ্জ করে জাস্ট দিতে হবে আর কি। যেমন ধরো এখানে হচ্ছে 100°C তাপমাত্রা এক্সস্টিং করা হয়, 85°C তাপমাত্রায়, সরি 100°C তাপমাত্রায় রিটোটিং করা হয়, 85°C তাপমাত্রায় এক্সস্টিং করা হয়। এটা আমরা ফলের মধ্যে ফেলাইছি আর কি। এই যে 85°C আর 100°C। যদি এটা পেয়ারা জিজ্ঞেস করতো তখনও 85-100 হইতো, কিন্তু যদি অন্য কিছু জিজ্ঞেস করে এগুলোর মধ্যে মাছ মাংস নিয়ে, তখন কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ হবে। অর্থাৎ তোমার এই সংখ্যাগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে, বাকিটুকু সেম। ওকে ফাইন। আচ্ছা, কৌটোজাতকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা একবার বোর্ড পরীক্ষা আসছে, বোর্ড সিকিউতে একবার আসছে। তো সিকিউর ঘ নাম্বারে দিতেই পারে, কোনো প্রশ্ন খুঁজে পাইতেছে না, দিয়ে দিলাম খাদ্য কৌটোজাতকরণের প্রয়োজনীয়তা লিখো। তো তোমার কিন্তু তখন আনসার করতে হবে। এই জিনিসগুলো একটু দেখতে হবে, এগু হোসাইয়ের বই থেকে নেওয়া। তারপর দেখো খাদ্যদ্রব্য পচনের কারণ কি হইতে পারে। সোডিয়াম বেনজয়েট, এটা তো হবে না, এটা হচ্ছে আমাদের প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তাহলে বলাই যায় 2-3 হবে আনসার। ওকে, তারপর নেক্সটে যাই। নাইট্রোজেন যুক্ত সার কোনটা? ইউরিয়া, মিউরেট অফ পটাশ তো হবেই না, সুতরাং আমরা বলতে পারি 1-3। ওকে, নেক্সট, নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এখানে আছে ইথিলিন গ্লাইকল, হবে না। সোডিয়াম ক্লোরাইড, ইয়েস, সোডিয়াম ক্লোরাইড একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। কোনটি কৃত্রিম কৃত্রিম খাদ্য সংরক্ষক? এখান থেকে চিনি, সোডিয়াম ক্লোরাইড হবে না, সরিষার তেল হবে না, সোডিয়াম বেনজয়েড হবে আনসার। ওকে, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা? বিএইচএ, সবাই জানে। নেক্সট, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? ওই যে লাইনগুলো ছিল, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এটা না, সুতরাং আমাদের আনসার হবে ইডিটিএ। ইডিটিএ একটা কিলিটিং এজেন্ট। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা যায়? ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা যায়, ইনভার্ট চিনি প্রস্তুত করা যায়। আচ্ছা, ইউরিয়া তো হবেই না, ফরমালিন হবে না, সুক্রোজের উপর ইনভার্টেজ প্রয়োগ করা হয়, আলটিমেটলি তৈরি হয় আমাদের ভিনেগার, সুতরাং আনসার হবে এখানে সি। যদি জিজ্ঞেস করতো কার উপর ইউজ করা হয়, তখন হইতে পারতো সেটা সুক্রোজ। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? সুক্রোজের জন্য আমাদের ইনভার্টেজ ইউজ করা হয়। তারপরে যাই, নিচের কোনটিকে ভিনেগার বলে? 6-10% জলীয় দ্রবণ, আচ্ছা এটা তো হবে না, এটা তো না। H3COH, এটা ঠিক আছে, 15-20% না, 6-10%। ইথানোয়িক অ্যাসিড, দেখো একটা দিছে মিথানোয়িক অ্যাসিড আর একটা ইথানোয়িক অ্যাসিড, কোনটা আনসার? অবভিয়াসলি আমাদের আনসার হচ্ছে ডি, ইথানোয়িক অ্যাসিড, 6-10%। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কিছু সিকিউ কোয়েশ্চেন আছে ভিনেগার টপিক থেকে। তো সুক্রোজ এবং H2O ইনভার্টেজের মাধ্যমে তৈরি করছে দুইটা জিনিস, তাহলে একটা হবে আমাদের এখানে গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। যদি আমাদের ভিনেগার প্রস্তুতির বিক্রিয়াগুলো মনে থাকে, আশা করি জিনিসটা মনে থাকবে, তাহলে একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। এরপরে এখানে জাইমেজের এনজাইমের প্রভাবে দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো সি আর একটা ডি। তো ডি হচ্ছে এখানে H2O আর সি হলো আমাদের ইথানল। এই ইথানলের সাথে অক্সিজেন মিলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করছে। ওকে, তাহলে উদ্দীপকের এম যৌগটির উৎপাদন পদ্ধতি, একটা মিনিট। আচ্ছা, এইটাই কিন্তু ইথানোয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। তো আমাদের আনসার হবে এটা বি। এখানে কিন্তু কার্বন সংখ্যা 3টা, 2 আর একটা 3 হয়েছে, আনসার বি। নেক্সট, HCOH উদ্দীপকের এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। তো ভিনেগার কেমনে বানায় এটা লিখবা। আশা করি এতক্ষণে তোমরা ক্লাস করে বুঝে ফেলছো কি আনসার হবে। এম যৌগটি খাদ্য সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখে? এই কোয়েশ্চেনের আনসার কিন্তু স্লাইডেই আছে, তো তোমরা চাইলে জাস্ট স্লাইডে যে কথাগুলো লেখা আছে সেগুলো যদি তুলে দিতে পারো, আশা করা যায় যে একদম ফুল মার্কসই পাবা। তো তোমরা চাইলে কোর্সটা এনরোল করতে পারো, প্রি মেডিকেল এন্ড মেডিকেল কোর্স, 4,499 টাকা এই মুহূর্তে এনরোলমেন্ট চলতেছে। এছাড়া আমাদের সেকেন্ড টাইমার কোর্সও আছে, সেকেন্ড টাইমার কোর্সও সেম কোর্স ফি। প্রি মেডিকেলের সাথে সেকেন্ড টাইমারের ডিফারেন্স হচ্ছে প্রি মেডিকেলের মধ্যে জিকের প্রতি আমরা একটু কম ফোকাস দেই, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষায় জিকে লাগে না। সেকেন্ড টাইমারে আমরা জিকেটা একটু বেশি ফোকাস দিই। এই হচ্ছে ওভারঅল কথাবার্তা আর কি। ওকে, তো আমরা নেক্সটে যেতে পারি। আমাদের বেশ কিছু টপিক রয়ে গেছে যেগুলো শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতেই আসে, আদার্স কেসে আসে না, সৃজনশীল আসে না। তো চলো আমরা বেশ কিছু জিনিস পড়ে ফেলি, যেমন এর মধ্যে কিছু জিনিস আছে লাইক দ্রবণ,
কলয়েড এবং সাসপেনশন। এর মধ্যে দ্রবণ বাদে বাকি যে দুইটা আছে এরা হচ্ছে অসমসত্ব হয় এবং অস্বচ্ছ হয়। তারপরে যদি যাই এদের সাইজ সম্পর্কে, তাহলে দেখবা এটা হচ্ছে আমাদের যে কলয়েডটা আছে এটা হলো 2 থেকে 500 ন্যানোমিটার, আর এটা 2 ন্যানোমিটারের চেয়ে কম, এটা 500 ন্যানোমিটারের চেয়ে বেশি। ফাইন, আমাদের এইটা আনসার হয়ে গেল। তারপরে আমরা যদি জিজ্ঞেস করি যে কে আলোক বিচ্ছুরণ করতে পারে, তখন কোনটা আনসার হবে? আলোক বিচ্ছুরণ করতে পারে সাসপেনশন। আর ব্রাউনীয় গতি কার আছে? আনসার হচ্ছে কলয়েড। কলয়েডের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা পড়বো পরে, এখান থেকে আর জানার দরকার নাই। সাসপেনশন থেকে যেটা বলার আছে সে হচ্ছে আলোক বিচ্ছুরণ করতে পারে। আলোক বিচ্ছুরণ করতে পারে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সাম্পল। এক্সাম্পল থেকে ধরো দ্রবণের এক্সাম্পল কি হতে পারে? পানিতে চিনির মিশ্রণ, শরবত, একটা দ্রবণ, সমস্যা নাই। কলয়েডের মধ্যে এক্সাম্পল হিসাবে কি পড়বা? অনেক অনেক এক্সাম্পল আছে, সেটা আমরা পরে পড়বো। তুমি এখান থেকে মনে রাখবা শুধুমাত্র সাসপেনশনের এক্সাম্পল। এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে রক্ত। রক্ত, এখন রক্ত কেমনে মনে রাখা যায়? রক্ত দিয়ে রক্তের র থেকে মনে রাখা যায় রক্ত, মানে র থেকে রক্ত সরাসরি মনে রাখা যায়। তারপরে ক থেকে কাদার মিশ্রণ, তাহলে পানিতে কাদার মিশ্রণ হচ্ছে আমাদের রক্তের ক। আর ত থেকে কি হয়? ক থেকে কিছুই হয় না, এই ক থেকেই আবার কলেরা ভ্যাকসিন। ওকে, তো আমাদের কিন্তু এই বক্সটা শেষ হয়ে গেল, এবং এখান থেকে আমরা বেশ কিছু জিনিস স্কিপ করছি কারণ এগুলো আমাদের পরবর্তীতে পড়া হবে। ওকে, তো আমাদের কলয়েডের বিশেষ কিছু ধর্ম আছে, লাইক একটা ধর্ম হচ্ছে ব্রাউনীয় গতি। মনে রাখবা তাপমাত্রা বাড়াইলে গতিটা বৃদ্ধি পায়, আর কোনো অণুর যদি সাইজ যত বেশি হবে গতি তত কম হবে। টিন্ডাল প্রভাবের মধ্যে, টিন্ডাল প্রভাব মানে হচ্ছে বিচ্ছুরণ ধর্ম। তাহলে আমরা বলতে পারি কলয়েড পদার্থগুলার বিচ্ছুরণ ধর্ম আছে, এবং বিচ্ছুরণ ধর্ম দেখাইতে হইলে যে অণুটা দেখাইতে হবে, যে অণুর সাইজটা, সে অণুর সাইজটা দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের হাফের চেয়ে বেশি হইতে হবে। তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশন শুধুমাত্র আমাদের কলয়েড গুলাই ফিল আপ করতে পারে, সাসপেনশন ফিল আপ করতে পারে না, আমাদের দ্রবণ গুলো ফিল আপ করতে পারে না। এখানে আকাশে আসমান কেন, আকাশ কেন আসমানি হয়, জলরাশি কেন নীল হয়, আলট্রা মাইক্রোস্কোপ, কলয়েড ভার্সেস দ্রবণের মধ্যে পার্থক্য, এবং এই যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, এই ওভারঅল এই ওগুলা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল গুলো পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে। বর্ণ থেকে পড়তে হবে যে শোষিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটার সাইজের সমানুপাতিক, তাহলে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। আর স্থায়িত্ব, স্থায়িত্বের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে দ্রবণীয়তা, এছাড়া ব্রাউনীয় গতি এবং একই চার্জ। দ্রবণীয়তারা শুধুমাত্র দ্রাবক আকর্ষী যে অণুগুলো থাকবে সেই অণুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, দ্রাবক বিকর্ষী ক্ষেত্রে প্রযোজ্য না। এখান থেকে যে কথাগুলো লিখছে সেগুলো হচ্ছে সামারি, বাকিগুলো লাগবে না। কলয়েড প্রস্তুতি করা যায় দুই ভাগে, একটা দ্রাবক আকর্ষী আর একটা দ্রাবক বিকর্ষী। দ্রাবক আকর্ষী তৈরি করা যায় পানিতে ঝাঁকিয়ে, দ্রাবক বিকর্ষী তৈরি করা যায় দুই ভাগে, একটা হচ্ছে বিভাজন বা পেপটাইডেশন, আর একটা হলো ঘনীভবন। ঘনীভবন আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জারণ আর একটা বিজারণ। তো জারণ করা হয় অ্যাসিডের ক্ষেত্রে, বিজারণ করা হয় ধাতুর ক্ষেত্রে। আর পেপটাইজেশন মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। নেক্সট, এখানে দেখবা কলয়েডের শ্রেণীবিভাগ, এরকম একটা বক্স আছে বইয়ের মধ্যে। তো এই বক্সটা পরীক্ষার জন্য খুবই ঝামেলার। তুমি জাস্ট এই যে পাথওয়েটা দিছি এই পাথওয়েটা মনে রাখবা। যদি কোনো কিছুর মধ্যে এয়ার থাকে তখন দেখবা যে এই এয়ারটা, এয়ার মানে হচ্ছে বাতাস, বুঝছো তো? এখানে হচ্ছে বায়বীয় হিসাবে লেখা আছে, গ্যাস হিসাবে লেখা আছে। তো যদি গ্যাস থাকে, যদি থাকে তখন দেখবা যদি দ্রাবক হিসাবে থাকে তার মানে সেটা এরোসল, যদি দ্রব হিসাবে থাকে তার মানে সেটা ফোম। আর যদি এয়ার না থাকে তখন দেখবা যে কঠিন পদার্থ আছে কিনা। কঠিন পদার্থ যদি দ্রব হিসেবে থাকে তাহলে সেটা সল, না থাকলে ইমালশন। এই হচ্ছে আমাদের ট্রিক্সটা। তো এই ট্রিক্সটা কেমনে অ্যাপ্লাই করতে হয় তখন এটা আমরা এমসিকিউ ক্লাসগুলোতে দেখব। এটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার বিষয় নেই, আমরা এমসিকিউ ক্লাসে খুব ডিটেইললি এই ধরনের এমসিকিউ সলভ করব। আচ্ছা, সাসপেনশনের বেশ কিছু মানে ইম্পর্টেন্স আছে, এই ইম্পর্টেন্স গুলো তোমাকে মুখস্থ করতে হবে। ওষুধের তা কার্যকারিতা বৃদ্ধি করে, ওষুধের তিক্তগুণ দূর করে, স্থানিক প্রয়োগে ইউজ করা হয়, অন্ত্রের ইমেজিং কাজে ইউজ করা হয়। সো এই যে সাসপেনশনের
ইউজগুলা, সাসপেনশনের ইউজগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া এখানে আসলে ওয়ে নাই। তারপরে কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে কি? আমরা জানি দুধ থেকে মাখন তৈরি হয়। ঠিক আছে? দুধ কি একটা কলয়ধর্মী পদার্থ। এই কলয়ধর্মী পদার্থকে অধঃক্ষিপ্ত করার যে প্রসেস, অর্থাৎ মাখন বানানোর যে প্রসেস, দুধ থেকে মাখন হয় যে প্রসেসে, এই প্রসেসকে বলা হয় কোয়াগুলেশন প্রক্রিয়া। আশা করি বুঝছো। এবং এই কোয়াগুলেশনটা ডিপেন্ড করে চার্জের উপর, চার্জের সাথে সমানুপাতিক। তারপরে দুধ সম্পর্কে বেশ কিছু কথা আছে। দুধটা নিঃসৃত হয় মেমারি গ্ল্যান্ড থেকে, এবং মেমারি গ্ল্যান্ডের এই দুধটা নিঃসৃত হওয়ার জন্য যে হরমোনটা ভূমিকা রাখে তার নাম প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোনটা আবার আসে পিটুইটারি গ্রন্থি থেকে। তো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। দুধের আপেক্ষিক ঘনত্ব লাগতে পারে, আপেক্ষিক গুরুত্ব, তারপর এখানে দুধের পিএইচ, দুধের তাপমাত্রা কতটুকু রাখতে হবে, এবং দুধের পিএইচ যদি কোনো কারণে 6.5 এর চেয়ে কম নিচে নেমে যায়, তখন দুধের পিএইচ বাড়ানোর জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম কার্বনেট এই দুইটা যৌগকে মিশিয়ে থাকি। আর উপাদানের মধ্যে এখানে যে কথাগুলো লেখা আছে শুধুমাত্র সেই কথাগুলোই লাগবে। যে পানি হচ্ছে এখানে 82 থেকে 88%, চর্বি, শক্তি, এখানে চর্বিটাই হচ্ছে এর শক্তি মাত্রা নির্ধারণ করে। বাণিজ্যিক মানটাও ডিপেন্ড করে দুধের চর্বির উপরে, অর্থাৎ যে দুধের চর্বি যত বেশি সেই দুধের কিন্তু বাণিজ্যিকভাবে তত উন্নত। আর প্রোটিন হচ্ছে এখানে 3 রকমের আছে, কেজিন, ল্যাকটালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন। এই দুটাকে একসাথে বলা হয় হোয়ে প্রোটিন, যার পরিমাণ 18%। আর কেজিনটা হচ্ছে 82% থাকে। 82% এর মধ্যে কেজিন আবার কয়েকটা সাবটাইপে বিভক্ত, আলফা S1, আলফা S2, বিটা এবং কাপ্পা। তো এত কিছু যদি মনে না রাখতে চাও রাখো না, জাস্ট উপরে যে কথাগুলো আমি বললাম এখানে যে সাইন করা আছে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে প্রধান প্রোটিন কোনটা? প্রধান প্রোটিন হচ্ছে কেজিন। তারপরে আসো, এছাড়া আর কি কি থাকে? ল্যাকটোজ থাকে শর্করা হিসাবে, এবং ল্যাকটোজটা অসমল রূপে ভূমিকা রাখে। মিনারেলস এর মধ্যে কম থাকে কোনটা আর বেশি থাকে কোনটা চাইলে মনে রাখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। ভিটামিনের মধ্যে পড়তে হবে যে ফুটানোর কারণে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়, আনসার হচ্ছে ভিটামিন সি। ফাইন, এটা চাইলে পড়তে পারো, না পড়লে অসুবিধা নাই। এটা বেসিক্যালি আমরা অ্যাডমিশন টেস্টের সময় পড়াই, তোমাদের স্লাইডে দিয়ে রাখলাম, চাইলে কারো যদি ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে পড়ে নিতে পারো। তারপরে দুধ থেকে ঘি তৈরি করার জন্য কি কি প্রসেস আছে দেখো। দুধের মধ্যে চর্বির পার্সেন্টেজ এবং পানির পার্সেন্টেজ এটা তোমার মুখস্থ রাখতে হবে। এটাকে চার্নিং প্রক্রিয়ায় ক্রিম বা মালাইতে পরিণত করা হয়। চার্নিং, এটাকে বাংলায় বলে মন্থন। এটার মধ্যে চর্বির পার্সেন্টেজ আর পানির পার্সেন্টেজ দেখো, পানির পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে কমতেছে, চর্বির পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তেছে। তারপরে মাখনের মধ্যে 80 থেকে 82% থাকে চর্বি, আর 16 থেকে 17% থাকে পানি। তো 16 থেকে 17% যদি পানি থাকে তখন বলা হয় যে পানি মুক্ত হয়ে গেছে অলরেডি, মানে মাখনের মধ্যে অলরেডি পানি চলে গেছে, পানি মুক্ত হয়ে গেছে 16 থেকে 17% পর্যন্ত থাকলে। আর যদি এর চেয়ে বেশি থাকে তার মানে পানি এখন রয়ে গেছে। আর 99.5% থাকলে তখন সেটা ঘিতে পরিণত হয়ে যায়। 120°C তাপমাত্রা লাগে সেক্ষেত্রে। তো ওভারঅল এই জিনিসটা তোমার লাগবে। যদি কখনো কখনো চলে আসে যে দুধ থেকে কিভাবে ঘি বানায়, এই ফ্লোচার্টটা তোমাকে লিখতে হবে, এবং লেখার পাশাপাশি বর্ণনা করে দিতে হবে যে কোনটার মধ্যে কত পার্সেন্ট থাকে, কোনটা থেকে কি প্রসেসে কোন তাপমাত্রায় কনভার্ট করা হয়। তো এই জিনিসগুলো পড়তে পারলেই হয়েছে। এবং দুধের জন্য, সরি দুধ না, মাখনের ক্ষেত্রে তার মাখনের স্বাদ এবং স্থায়িত্ব দুইটাই বৃদ্ধি করে কে? আনসার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ফাইন। দুধের বাণিজ্যিকীকরণ, পাস্তুরায়ন এবং স্টেরিলাইজেশন, এটার জন্য তাপমাত্রা এবং সময়। আর পাস্তুরায়নের মধ্যে আমাদের তাপমাত্রা এবং সময়, এটা একটু তোমার মনে রাখতে হবে। পাস্তুরায়নের মাধ্যমে আলটিমেটলি আমরা ফসফেটেজ এনজাইমটাকে দূর করে থাকি। পাস্তুরায়নে আসলে কি করা হয়? দুধকে গরম করে ঠান্ডা করা হয়, দ্যাটস দ্য প্রসেস ইজ পাস্তুরায়ন বা পাস্তুরাইজেশন। এরপর আসো, এই ত্বক সম্পর্কে আমাদের আসলে এইচএসসি পরীক্ষাতে তেমন একটা আসবে না। গোলাপ জল, এখান থেকে পড়তে হবে গোলাপ জল, এটার মধ্যে কি থাকে? হাইড্রোসল থাকে, এবং সে একই সাথে বিষনাশক এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে। আর গোলাপ জলের সুগন্ধির রিজন কি? গোলাপ জলে তো সুগন্ধ হয় কেন? এই সুগন্ধের রিজন হচ্ছে এই দুইটা জিনিস। সুগন্ধ হয় এই দুইটা জিনিস থাকার কারণে, ফিনাইল ইথাইল অ্যালকোহল আর জেরানিওল। দেখো এখানে আছে ইথাইল, পরীক্ষায় দিয়ে দিবে মিথাইল, তাহলে মিথাইল কিন্তু দেওয়া যাবে না, আনসার দিতে হবে ইথাইল। শেষ। নেক্সট, এখানে দেখো আমি একটা সাজাইছি, তোমাদের যখন স্লাইড দেওয়া হবে তখন আশা করি জিনিসটা তোমাদের কাছে খুবই হেল্পফুল মনে হবে। এখানে ক্লাসে হয়তো অতটা ভালো মতো নাও বোঝা যাইতে পারে, যেহেতু এটা আমার হ্যান্ড নোট। তো দেখো এখানে সবগুলা টপিক, যতগুলা টপিক আছে সবগুলা টপিক সম্পর্কে একদম ডিটেইলসে দেওয়া আছে।
কোথায় কোনটা দেওয়া আছে, লাইক হেয়ার অয়েলের মধ্যে কোমলদায়ক কে, ইমালসিফায়ার কে, এটা আমি আর খুব বেশি দেখাচ্ছি না, তাই তোমাদের পড়তে অসুবিধা হবে। তো এরকম ভাবে একটা হ্যান্ড নোট তোমাদের দিয়ে দিলাম। এই অধ্যায়ে বিভিন্ন ধরনের এই প্রণালী, ওটার মধ্যে কি লাগে, ওটার মধ্যে কি লাগে, এত হাবিজাবি না দেখে জাস্ট একটা ছক দেখলেই তোমার সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি আর রিডিং পড়তেছি না, এটা তোমরা মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য। সিকিউতে এগুলো আসে না, এমসিকিউতে আসতে পারে। এরপর আসো মেহেদির মধ্যে। মেহেদিটা কোথা থেকে আসে? হেনাগুল্মা পাতা থেকে আসে, এবং এখানে যে রাসায়নিক পদার্থটা থাকে তার নাম হচ্ছে লেসন। লেসন হচ্ছে বাণিজ্যিক নাম। নামটা দেখো, লাসুন। পরীক্ষায় কিন্তু লাসুন দিতে পারে, লেসন দিতে পারে, অনেক কিছু দিতে পারে। তো লাসুন ওয়ার্ডটা লাসুন হিসেবে পড়ো, এবং এটার যে আমাদের ইউপেক নাম সেটা হচ্ছে 2-হাইড্রক্সি-1,4-নেপথাকুইনন। এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার আসছে, তাই নেক্সট বার এটাও আসতে পারে পরীক্ষায়। আর এখানে পেজ কত থাকতে হয়? 5.5 থাকতে হয়। ওকে, আচ্ছা। তারপরে যাব আমরা গ্লাস ক্লিনারের মধ্যে। গ্লাস ক্লিনারে দেখো এখানে একসাথে সাজানো আছে কোথায় কি কোনটা কাজে লাগে, কোনটার উপাদান কি, এবং সে আসলে কি কাজে ভূমিকা রাখে। তো তোমরা যখন এই অধ্যায় নোটটা পেয়ে যাবা বা স্লাইডটা পেয়ে যাবা, তখন তোমাদের কাছে প্রিপারেশনটা আরো অনেক বেশি গোছানো লাগবে। এটা তো আর আমি তেলাওয়াত করে দিলে লাভ নাই, তোমার ক্লাসের মধ্যে তেলাওয়াত করে দিলে কি লাভ হবে? এখান থেকে প্রধান উপাদান কোনটা? প্রধান উপাদান হচ্ছে আমাদের অ্যামোনিয়া, আর বাকিটুকু সবগুলাই হচ্ছে আমাদের সাইড উপাদান। সো এখান থেকে সবগুলোই লাগবে। এখানে টয়লেট ক্লিনার গুলো আছে, টয়লেট ক্লিনারের ক্ষেত্রে প্রধান উপাদান কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটাও তোমার লাগবে। ওকে, তো এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু লাগবে, এমন একটা জিনিসও রাখা হয় না যেটা পরীক্ষায় আসে না। তো এমসিকিউ যদি ভালো করতে চাও, তুমি জাস্ট এই জিনিসটা একবার রিভাইজ দিয়ে যাবা, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে কিছু আসার সুযোগ নাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি এই ছিল আজকের মতো। এটার মধ্য দিয়ে আমাদের কর্মমুখী রসায়নটা শেষ হলো। আশা করতেছি তোমাদের প্রিপারেশনটা আস্তে আস্তে গোছায় যাচ্ছে। অল্প সময় তোমরা একটা ভালো কম্প্যাক্ট রিভিশনের পথে আগাইতে পারতেছো। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো ক্লাস নিয়ে কোনো প্রবলেম হয়, অথবা কোনো কোয়েশ্চেনে জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, কমেন্টে লিখতে পারো। আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি লাস্ট অফের পরবর্তীতে প্রি মেডিকেল এবং মেডিকেল এই জার্নিতেও তোমাদের সাথে দেখা হবে, এবং মেডিকেলের পরে যখন এমবিবিএস লাইফে কাটাতে থাকবা ডক্টর ওয়ালাতে, তখনও আমাদের সাথে তোমার দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।